আসসালামু আলাইকুম। অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আনিস আলমগীর, আব্দুল নূর তুষার, মাসুদ কামালের মতো সাংবাদিকদের বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে থাকা জুলাই সন্ত্রাসীদের কাছে। আর এই জুলাই সন্ত্রাসীদের সঙ্গে সরকারের যোগসূত্রের কথা তো আমরা সকলেই জানি, কি জানি না? তাদের হয়ে সরকার এখন আনিস আলমগীরকে ধরে এনে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। তাকে ছাড়া হবে কি হবে না সেটা বড় প্রশ্ন নয়। বড় প্রশ্ন হলো এখন কোথায় বাক স্বাধীনতা? কোথায় দেশের ইতিহাসে সর্বকালের সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগকারী গণমাধ্যমের দাবিদার প্রোপাগান্ডা সচিব শফিকুল আলম? ইউনূস নিজেও তো বলেছিলেন, এবার আপনারা মন খুলে সমালোচনা করুন। শুধু তখন বোধহয় বলতে ভুলে গেছিলেন যে সমালোচনা করতে পারেন, তবে ডিবি তুলে নিয়ে গেলে আমার কিন্তু কিছু করার নাই। আনিস আলমগীরকে ডিবি অফিসে নেওয়ার মধ্যেই ঘটনা থেমে থাকেনি। প্রথম থেকেই বোঝা যাচ্ছিল বিষয়টি সাধারণ জিজ্ঞাসাবাদ নয়। রাষ্ট্রীয় সংস্থা যখন কাউকে কিছু বিষয়ে কথা বলার জন্য ধরে আনে, তখন সেখানে সাধারণত দুটো জিনিস অনুপস্থিত থাকে: অভিযোগের স্বচ্ছতা এবং দায় স্বীকারের সাহস। ঠিক এই সময়েই বাইরে থেকে যে চাপ এবং হুমকি তৈরি হচ্ছে, সেটাকে ঘটনাটিকে আরো রাজনৈতিক করে তুলছে। ডাকসুর শিবিরপন্থী নেতা মোসাদ্দেক আলী ইবনেও মোহাম্মদের হুমকি, আনিসকে ছেড়ে দিলে তাকে খুঁজে গণপিটুনি দেওয়া হবে, হাত পা ভেঙে পিতা মুজিবের কাছে পাঠিয়ে দেওয়া হবে। পিতা মুজিবকে কোথায় পাঠানো হয়েছে তা তো আমরা জানি, কারা পাঠিয়েছে তাও আমরা জানি। এটা কেবল একটি ব্যক্তির উন্মাদনা মনে হয় আপনার? এটি বুঝিয়ে দিচ্ছে আপনাকে যে নতুন ক্ষমতার ছায়ায় কারা নিজেদেরকে বৈধ করে ফেলেছে, আর কাদেরকে সরকার মাথায় তুলে নাচছে, আর কারা সরকারে আছে। যারা আইন নিজেদের হাতে তুলে নেওয়ার ঘোষণা দেয়, তারা সাধারণত জানে রাষ্ট্র তাদের থামাবে না। রাষ্ট্র এই সমালোচকদের উপর রুষ্ট। বিশেষ করে আনিস আলমগীর, আব্দুল নূর তুষার, মাসুদ কামাল, এদেরকে গত কিছুদিন যাবৎ বহু পক্ষ থেকে স্বৈরাচারের দোসর, আওয়ামী লীগপন্থী নানা রকম ভাবে তাদেরকে প্রকাশ্যে তো হেনস্থা করাই হচ্ছিল। রাষ্ট্র এখন দায়িত্ব নিয়ে নিল তাদের বিচার করার বা তাদেরকে অ্যারেস্ট করার। কিন্তু এখানে শেষ নয়। জুলাই ঐক্য নামের গণ অভ্যুত্থানের ধারক দাবি করা আরেক সংগঠন প্রকাশ্যে ঘোষণা করছে, আনিস আলমগীরকে যদি গ্রেপ্তার না দেখানো হয়, তাহলে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করবে। এর সাথে যোগ হলো জাতির উদ্দেশ্যে ভাষণে মত প্রকাশের স্বাধীনতার বড় প্রতিশ্রুতি দেওয়া, সরকারকে চাপে ফেলা ভারতীয় লবি সম্পর্কে নাটকীয় সব অভিযোগ। তারা আনিসকে বলছে ভারতের গুপ্তচর, স্বৈরাচারের দোসর, হাদিকে হত্যাযোগ্য করে তোলা ব্যক্তি, ইত্যাদি ইত্যাদি। এবং তালিকা করে বলা হচ্ছে যে পান্না, তুষার, আজিজ, শাহেদ, যাদের সবাইকে ভারতীয় প্রক্সি এবং তথ্য সন্ত্রাসী হিসেবে শাস্তির আওতায় আনতে হবে। তারা তো ইতিমধ্যেই ভারতীয় দূতাবাসকেও ভেঙে ফেলার হুমকি দিচ্ছে। এই যে বয়ানগুলো এমন ভাবে সাজানো হচ্ছে যেন রাষ্ট্র যদি তাদের কথা মতো না চলে, তারা আইন এবং প্রশাসনের উপর নিজেদের শক্তির প্রতিষ্ঠা করবে এবং তারা তোয়াক্কা করবে না। রাষ্ট্রের ভেতরে থাকা নম্রতা আর বাইরে থাকা উগ্রতার এই মিশ্রণ সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক পরিবেশ তৈরি করেছে। কারণ যে কেউ আপনাকে রাষ্ট্রবিরোধী কিংবা বিদেশি গুপ্তচর বলে চিহ্নিত করে আপনার বিরুদ্ধে জনরোষ তৈরি করতে পারে এবং আপনাকে হত্যাযোগ্য করে ফেলতে পারে, এবং তাই হয়েছে গত ১৬ মাস ধরে। হয়নি? আর এই জায়গায় এসে আনিস আলমগীরের নিজের লেখা কথাগুলো খুব গুরুত্বপূর্ণ। তিনি আগেই সতর্ক করেছিলেন, দুজন প্রবাসী ইউটিউবার তাকে ঘিরে যেভাবে মিথ্যা প্রচার করছে, সেটা শুধু চরিত্র হনন নয়, তা পরিকল্পিত হামলার প্রস্তুতি। তিনি বলছেন ৫টি টক শোতেই তিনি ওই ইউটিউবারদের বাংলাদেশের বিরুদ্ধে অনবরত উস্কানিমূলক বক্তব্যের সমালোচনা করেছেন, এবং সেই সমালোচনার প্রতিশোধ হিসাবে তারা তাকে ঘিরে সাজানো গল্প ছড়িয়ে দিচ্ছে। তারা টেলিভিশন চ্যানেলগুলোকেও হুমকি দিয়েছে যেন তাকে আর আমন্ত্রণ না জানানো হয়। বিষয়টি এখানেই সীমাবদ্ধ ছিল না। তিনি উল্লেখ করেছেন এরা প্রকাশ্যে গুপ্ত হত্যার ইঙ্গিত দিয়েছে, যে কোনো আইনে সেটা একটা অপরাধ। এর সাথে যুক্ত হয়েছে দেশীয় কিছু ব্যক্তি যাদের উদ্দেশ্য আনিস আলমগীরের ভাষায় ভাইরাল হওয়া। কেউ কেউ তার পোস্টকে ধর্মীয় বিদ্বেষ বা হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনার সাথে জুড়ে দেওয়ার চেষ্টা করছে, যা তিনি সরাসরি মিথ্যা বলছেন। তিনি পরিষ্কার জানিয়ে দিচ্ছেন হাদির সঙ্গে তার কোনো সম্পর্ক কখনো ছিল না, দেখা নেই, কথা নেই, নামও তিনি জানতেন না। অথচ সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মিথ্যা এমনভাবে ছড়ানো হচ্ছে যাতে তাকে রাজনৈতিকভাবে এক কোণে ঠেলে দেওয়া যায় এবং সহিংসতার যুক্তি তৈরি হয়। এটা বেশ কিছুদিন ধরে চলছিল। হাদির ঘটনা না ঘটলেও আমার ধারণা আনিস আলমগীর, মাসুদ কামাল বা আব্দুল নূর তুষারকে গ্রেপ্তার করা হতো। মানে এর পেছনের যে উদ্দেশ্য কাজ করছে তা হলো, তিনি যেভাবে ব্যাখ্যা করছেন সেটা হচ্ছে এই অপপ্রচার প্রকৃত অপরাধীদের আড়াল করে এবং
সেই ইউটিউবারদের ব্যবসা বাড়ায় যারা নিজস্ব স্বার্থে দেশের অস্থিরতা চান। প্রশ্ন হলো এমন স্পষ্ট হুমকি, এমন পরিকল্পিত অপপ্রচার এবং এমনভাবে একজন সাংবাদিককে জনরোষের মুখে ঠেলে দেওয়ার পর রাষ্ট্রের ভূমিকা কি হওয়া উচিত ছিল? তাকে নিরাপত্তা দেওয়া নাকি তাকে নিয়ে ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদ করা? একজন সমালোচক সাংবাদিককে রক্ষা করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। তার বক্তব্যের সঙ্গে রাষ্ট্র একমত হোক বা না হোক। কিন্তু এখানে ঘটেছে উল্টোটা। রাষ্ট্র তাকে কিছু বিষয়ে কথা বলার জন্য আনা হয়েছে বলে ব্যাখ্যা দিলেও একই সময়ে তার বিরুদ্ধে হুমকি দেওয়া ব্যক্তির বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নিতে দেখা যায়নি। এটা বহুদিন ধরে, গত ১ বছর ধরে এটা চলছে। এই নীরবতা ইঙ্গিত দেয় যে সমালোচকদের রাষ্ট্র নিরাপত্তা দিতে চায় না। ওটা তাদের অগ্রাধিকার নয়। বরং তাদের অগ্রাধিকার এই হুমকিটা তাদের নিয়ে নাচানাচি। বর্তমান সরকার নাকি গণমাধ্যমকে সবচেয়ে বেশি স্বাধীনতা দিচ্ছে। এটা কে বলেছেন? সেই যে প্রোপাগান্ডা সচিব শফিকুল আলম। কোথায় তিনি আজ? মানে বাস্তবতার সাথে এর কোনো মিল আছে? আপনি দেখতে পাচ্ছেন মিল? প্রেস সচিবের বক্তব্য যখন বলা হলো যে সাংবাদিকদের ছাঁটাই বা মামলার জন্য সরকার দায়ী নয়, তখন যুক্তিটি তো অযৌক্তিক কথা হয়ে দাঁড়িয়েছে এখন। আর এখন তো সাংবাদিকদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে। কারণ সাংবাদিকের দায়িত্ব নিরাপত্তার প্রশ্নে রাষ্ট্র দায়িত্ব এড়াতে পারে না। মামলা কে করলো সেটি মূল বিষয় নয়। প্রশ্ন হলো রাষ্ট্র কি সাংবাদিকদের প্রতি বৈরী পরিবেশ ঠেকাতে পেরেছে? আনিস আলমগীরের ঘটনাটা আমাদেরকে দেখিয়ে দিচ্ছে যে উনি হচ্ছেন সর্বশেষ শিকার ইউনুসীয় এই স্বাধীনতার, সংবাদ মাধ্যমের স্বাধীনতার আর প্রোপাগান্ডা সচিবের স্বাধীনতার সর্বশেষ শিকার আনিস আলমগীর। এরপরে নিশ্চয়ই আরো আসবেন, হয়তো আব্দুল নূর তুষার আসবেন কিংবা মাসুদ কামাল আসবেন। আমরা তো দেশে নাই, আমরা তো আওয়ামী লীগের দালাল, আমরা তো দেশে নাই এবং থাকলে হয়তো আমাদেরও যারা আছেন তারা তো কথা বলতে পারছেন না। রাষ্ট্র এই দায় এড়াচ্ছে এবং এই এড়ানোর ফলেই আনিস আলমগীর সহ বাকিদেরকে আরো ঝুঁকিপূর্ণ করে তুলছেন তাদের জীবনকে। এই পুরো ঘটনা আপনি কিভাবে ব্যাখ্যা করেন? একদিকে বলা হচ্ছে মন খুলে সমালোচনা করুন, আর অন্যদিকে সমালোচকদের বিরুদ্ধে হুমকি, অপপ্রচার, গ্রেপ্তার, আইনের নামে নানা রকম প্রক্রিয়া। মানে এখানে তো মত প্রকাশের স্বাধীনতা কাগজে আছে। মানে কাজীর গরু কাগজে আছে, গোয়ালে নাই। একটি সরকার সত্যিকার অর্থে স্বাধীনতা দিতে চাইলে প্রথমত সমালোচকদের নিরাপত্তা নিশ্চিত করে, দ্বিতীয়ত তাকে ভয় দেখানোর পরিবেশ থেকে মুক্ত রেখে সেটা করা উচিত, যেটা ইউনূস দাবি করে আসছিল। এখন তো মনে হচ্ছে সরকার নিজেই এদেরকে উস্কে দিয়ে জনরোষ তৈরি করবে একটা নির্দিষ্ট ব্যক্তিকে মানে হত্যাযোগ্য করে তোলার জন্য, এবং তারপরে তাকে ধরে এনে আটকে রাখা হবে। মানে শুধু আনিস আলমগীর, একজন সাংবাদিককে কেন্দ্র করে যে ধরনের সংগঠিত ঘৃণা, হুমকি, রাষ্ট্রীয় অস্পষ্টতা তৈরি হয় তা পুরো পেশাকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। আজ আলমগীর, কাল অন্য কেউ। সমালোচকদের মুখ বন্ধ করার এই অস্থির মানসিকতা যদি প্রতিষ্ঠিত হয়ে গেছে আসলে। ইউনূসকে আপনি কোনোভাবে আর গণতান্ত্রিক শান্তিতে নোবেল বিজয়ী মানুষ হিসেবে চিন্তা করতে পারেন? আমি তো পারি না। আনিস আলমগীর একটা প্রতীকে পরিণত হয়ে গেছেন। তিনি মনে করিয়ে দিচ্ছেন যে ইউনূসীয় স্বাধীনতার ঘোষণা আর বাস্তব রাজনৈতিক আচরণের মধ্যে গভীর ফাঁক আছে, বিরাট বড় ফাঁক। এই ফাঁকে আনিস আলমগীর পড়ে গেছেন। সমালোচনার জায়গাটা পুরোপুরি সংকুচিত হয়ে গেছে। অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায়ে বারবার বলছে এই সময় গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা উপভোগ করছে, কিন্তু স্বাধীনতার পরিমাপ ঘোষণা দিয়ে হয় না, হয় ঝুঁকি দেখে। আনিস আলমগীরের উদাহরণে দেখা যাচ্ছে যে যে পরিমাণ সংগঠিত হুমকি, অপপ্রচার, জনরোষ তৈরি করা হয়েছে, সেখানে সরকার সমালোচনা সহ্য করার সংস্কৃতি তৈরি করতে ব্যর্থ হয়েছে। বরং পরিস্থিতি এমনভাবে তৈরি হয়েছে যেখানে সমালোচকের মুখ বন্ধ করতে কিছু মানুষ দেশপ্রেম, জুলাই স্প্রিট নামের পতাকা ব্যবহার করছে। আওয়ামী লীগের টানা ১৫ বছরে আপনি দমন-পীড়নের কথা বলছেন। এই সরকার সবসময় সে কথা বলে। কিন্তু একটি বাস্তব প্রশ্ন আমরা সবসময় এড়িয়ে যাই। সেটা হচ্ছে শুধুমাত্র টক শোতে মত প্রকাশের কারণে সুশীল সমাজের কোনো পরিচিত মুখকে জেলে যেতে হয়েছে এমন দৃষ্টান্ত খুব কম আছে কিন্তু। বরং বিএনপি, জামায়াতপন্থী সাংবাদিক এবং বুদ্ধিজীবীরা নিয়মিত টক শোতে সরকারের কঠোর সমালোচনা করেছেন। তাতে তাদের অনেকেই হয়রানির শিকার হয়েছেন ঠিকই, কিন্তু এই ধরনের গ্রেপ্তার কিন্তু হননি কেউ। শেষ পর্যন্ত আনিস আলমগীরের বিরুদ্ধে অভিযোগের চেয়েও বড় হয়ে উঠছে তাকে ঘিরে তৈরি হওয়া ঘৃণার রাজনীতি। এটি ইউনূসীয় স্বাধীনতার সীমাবদ্ধতাকে উন্মোচিত করছে। ঘোষণা আছে, বাস্তবে নেই। মানবাধিকার এবং গণতন্ত্রের নতুন যাত্রার দাবি যতটা ছিল কাগজে, মাঠের বাস্তবতা ঠিক উল্টো পথে হাঁটছে। আজ আনিস, কাল অন্য কেউ। সমালোচককে আগে অভিযুক্ত করা হয়, তারপর জনতার হাতে তুলে দেওয়ার সংস্কৃতি প্রতিষ্ঠা গত ১ বছরের নিয়ম হয়ে দাঁড়িয়েছে। এরপরও সরকারকে মুক্ত চিন্তার সরকার বলে সার্টিফিকেট দেওয়ার মানুষের অভাব হবে না। শিক্ষক নেটওয়ার্ক আছে, প্রথম আলো আছে, ডেইলি স্টার আছে, আছে শহীদুল আলমের মতো আন্তর্জাতিক বিবেক হয়ে ওঠা ব্যক্তিরাও।
আনিস আলমগীর ইউনূসীয় শাসনের সর্বশেষ শিকার। এরপরে আরো অনেকেই আছেন লাইনে, প্রস্তুত থাকুন তারা, আর আপনি নিরাপদে থাকুন। এখন দেখা যাক বাংলাদেশের গোয়েন্দা পুলিশ ডিবি প্রধান, যিনি কিনা আনিস আলমগীরকে জিম থেকে তার কার্যালয়ে তুলে নিয়ে গেছেন জিজ্ঞাসাবাদের জন্য বা তার সঙ্গে আলাপ করবার জন্য, তিনি ওসমান হাদির হত্যার সঙ্গে কিংবা জুলাইয়ের আন্দোলনের নেতৃত্ব দানকারী তরুণদেরকে হত্যাযোগ্য করে তুলবার সঙ্গে আনিস আলমগীরের কি যোগসূত্র খুঁজে পান। যোগসূত্র খুঁজে না পেলে আনিস আলমগীর কি ডিবি প্রধানের সঙ্গে কথা বলার পরেই বাড়ি ফিরতে পারেন, নাকি তবুও আনিস আলমগীরের বিরুদ্ধে কোনো একটা মামলা প্রস্তুত করা হয়? বাংলাদেশে সিনিয়র সাংবাদিক এবং টক শোর পরিচিত মুখ আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। তাকে আটক বা গ্রেফতার করা হয়েছে কিনা আনুষ্ঠানিকভাবে সেটা এখনো বলা মুশকিল, কারণ ডিবি কার্যালয়ে বেশ কয়েক ঘন্টা ধরে তিনি থাকবার পরেও সংবাদ মাধ্যমে পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত নিশ্চিত করা হয় নাই যে তাকে ঠিক কোন মামলায় অভিযুক্ত করে আটক বা গ্রেফতার দেখানো হবে, কিংবা তাকে আদৌ আটক বা গ্রেফতার করবার জন্যে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে কিনা। প্রথম আলো পত্রিকায় বলা হচ্ছে যে ডিবিতে থাকা অবস্থায় আনিস আলমগীর মোবাইল ফোনে তাদেরকে বলেছেন যে তাকে ধানমন্ডি এলাকার একটি জিম থেকে, মানে তার ব্যায়ামাগার থেকে তাকে নিয়ে আসা হয়েছে এবং ডিবির পক্ষ থেকে বলা হয়েছে তাদের প্রধান আমার সঙ্গে কথা বলবেন। রোববার রাত 8:30টার কিছুক্ষণ পর আনিস আলমগীরের মুঠোফোনে কল করা হলে তিনি ডিবি কার্যালয় থেকে প্রথম আলোকে বলেন যে সন্ধ্যা 7:30টার দিকে তাকে ধানমন্ডি থেকে আনা হয়, 8টার দিকে তারা ডিবি কার্যালয়ে পৌঁছেছেন, তখন থেকে অপেক্ষায় রয়েছেন, তার সঙ্গে তখন পর্যন্ত ডিবি প্রধানের কোনো কথা হয়নি। বাংলা ট্রিবিউন লিখছে যে সাংবাদিক আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে নেওয়ার বিষয়ে তারা যখন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করেছেন, তখন তিনি বলেছেন ধানমন্ডি এলাকা থেকে আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং বাংলা ট্রিবিউন যখন জিজ্ঞেস করেছে যে তাকে আটক নাকি কোনো মামলায় গ্রেফতার দেখানো হবে, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেছেন জিজ্ঞাসাবাদ শেষে তার ব্যাপারে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। এই যে আনিস আলমগীরের এই ঘটনার প্রেক্ষিতে মনে পড়ে যাচ্ছে যে মঞ্চ ৭১ থেকে যখন সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাফিজুর রহমান কার্জন মবের শিকার হবার পর সাংসদ লতিফ সিদ্দিকী এবং কয়েকজন মুক্তিযোদ্ধা সহ তাদেরকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হলো, তখন গভীর রাত পর্যন্ত তাদেরকে আটকে রেখে তারপর কিন্তু সন্ত্রাস বিরোধী আইনে তাদের মামলা দেওয়া হয়েছিল। এমনকি এর কয়েক সপ্তাহ পরে টক শোতে আরেকজন যিনি কথা বলছিলেন, মানে ওই আগস্টের পর থেকেই অত্যন্ত সক্রিয় ছিলেন, সবাক ছিলেন, সাবেক সচিব আবু আলম শহীদ খান, তাকেও ওই ঘটনার জেরে কয়েক সপ্তাহ পরে গ্রেফতার করে এনে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেওয়া হয়েছিল। মানে আনিস আলমগীরের বিষয়ে ব্যবস্থা নেওয়া উচিত, এমন রব ওঠে ওসমান হাদি শুক্রবারে গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর থেকেই। এবং আনিস আলমগীর নিজেও এই বিষয়টা সম্পর্কে সচেতন ছিলেন, জানতেন। তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়ার কয়েক ঘন্টা আগে তিনি সর্বশেষ যে স্ট্যাটাসটা দিয়েছেন ফেসবুকে, আনিস আলমগীর অত্যন্ত অ্যাক্টিভ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে, তিনি সর্বশেষ যে স্ট্যাটাসটা দিয়েছেন সেখানে তিনি বলেন বিদেশে পলাতক 2 কুলাঙ্গার ইউটিউবার দীর্ঘদিন ধরেই বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত, আর তাদের এই কাজের আমি সমালোচনা করেছি অন্তত 5টি প্রমিনেন্ট টেলিভিশন শোতে। তাই সেই কুলাঙ্গারেরা আমার উপর প্রতিশোধ নিতে আমাকে ঘিরে পরিকল্পিত অপপ্রচারে লিপ্ত, টেলিভিশনকে হুমকি দিচ্ছে। সাম্প্রতিক সময়ে তারা প্রকাশ্যে গুপ্ত হত্যার হুমকির ভাষা ব্যবহার করছে, যা সরাসরি ফৌজদারি অপরাধ। মানে আনিস আলমগীর, তাকে গ্রেফতার করা উচিত হাদির ঘটনায়, সেটার প্রসঙ্গে সরাসরি 2 ইউটিউবারকে দায়ী করছেন এবং তিনি বলছেন যে আমার দৈনন্দিন ব্যক্তিগত কর্মকাণ্ডকে জোর করে হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনার সঙ্গে যুক্ত করার চেষ্টা করা হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত।
বরং হাদি গুলিবিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে আমি তার বেঁচে থাকার প্রার্থনা করে পোস্ট দিয়েছি। আল্লাহ ওদের চোখ অন্ধ করে রেখেছে, সে কারণে তারা তা দেখেনি। ওরা আমাকে আওয়ামী লীগ বানানোর জোর প্রচেষ্টায় ব্যস্ত। আনিস আলমগীর বলছেন ওই ফেসবুক পোস্টে যে স্পষ্ট করে বলছি হাদির সঙ্গে আমার কোনো শত্রুতা নেই, জীবনে তার সঙ্গে আমার কথা হয়নি, দেখা হয়নি, এমনকি আহত হওয়ার আগ পর্যন্ত তার নামও আমি কোথাও লিখিনি বা বলিনি। আনিস আলমগীর এর সঙ্গে এই পোস্টের সঙ্গে যে ছবিটা যুক্ত করেছেন, সেই ছবিটা ওসমান হাদি আহত হওয়ার পর থেকে একরকমের ভাইরাল করা হয়েছিল, যেখানে মনে হচ্ছে যে দৈনিক জনকণ্ঠ লিখেছে যে হাদির ওপর হামলাকে নেহারি খেয়ে উদযাপন করছেন ফ্যাসিস্ট আনিস আলমগীর। এটা বলে আনিস আলমগীরের একটা খাওয়ার ছবির সঙ্গে মিলিয়ে এরকম একটা পোস্ট তৈরি করে সেটা ভাইরাল করে দেওয়া হয়। আনিস আলমগীর এই পোস্টটা যে ভুল সেটা উল্লেখ করে তার এই সর্বশেষ ফেসবুক পোস্টটি দিয়ে বলেছেন যে হাদির সঙ্গে তার কোনো সম্পর্ক নাই, তিনি কোনোদিন তার নাম উল্লেখ করেও কোনো কথা উল্লেখ করেন নাই। তবে পিনাকি ভট্টাচার্য 12ই ডিসেম্বর ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পরেই বাংলাদেশের টেলিভিশনগুলো টক শোতে এখন অত্যন্ত সক্রিয়, সবাক, উচ্চকণ্ঠ কয়েকজনের নাম উল্লেখ করে এমন একটা স্ট্যাটাস দিয়ে বলেন যে আমাদের সহযোদ্ধাদের এভাবেই গুলি করে মারবে, আর আনিস আলমগীর সহ অভিযুক্ত ওই সাংবাদিকেরা দাঁত কেলায় কেলায় টক শোতে লীগের পক্ষে বয়ান তৈরি করবে। 1975-এর আগস্ট বিপ্লবী বীর মেজর ডালিমেরা সুখ বেশি দিন পায় নাই, শকুনের দল উল্লাস করেছিল, শহীদ প্রেসিডেন্ট জিয়াও হাসিনাকে ফিরিয়ে আনার প্রায়শ্চিত্ত দিয়েছিলেন নিজের জান দিয়ে। এবার ওসমান হাদির ওপর হামলার প্রতিক্রিয়া এবং লীগের জন্য যথাযথ ওষুধ রাজনৈতিক দলগুলো বসে দ্রুত ঠিক করুন। পিনাকি ভট্টাচার্য এই আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে এই খবর প্রকাশিত হওয়ার পরপরই স্ট্যাটাস দিয়ে বলেন যে আওয়ামী দালাল আনিস আলমগীর, কি খবর তোমার? এবং তার পাশাপাশি কিছুক্ষণ বাদে তিনি আবারও স্ট্যাটাস দেন যে আনিস আলমগীরকে পোলাপাইন এক রকমের মবের শিকার করত। তিনি তার ভাষায় তার মানে পছন্দের শব্দ ব্যবহার করে এই কথাটাই বলতে চেয়েছেন যে আনিস আলমগীরকে মবের শিকার করা হতো, কাজেই পুলিশ তারে রক্ষা করছে গ্রেফতার করে। আওয়ামী লীগের প্রফেসর ইউনূসের সরকারের পুলিশের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। আর জাতীয় নাগরিক পার্টির নেতা এবং জুলাই আগস্ট আন্দোলনের নেতৃত্ব স্থানীয় তরুণ নাহিদ ইসলাম এবং হাসনাত আব্দুল্লাহ যখন শনিবার দিন ডক্টর ইউনূসের আমন্ত্রণে আহ্বানে যমুনায় যান ওসমান হাদির শোক সন্তপ্ত পরিবারের সঙ্গে সাক্ষাতে এবং 3 রাজনৈতিক দলের মিলিত বৈঠকে, মানে বিএনপি, জামায়াত এবং জাতীয় নাগরিক পার্টিকে, যেখানে ডক্টর ইউনূস বলেন যে গভীর ষড়যন্ত্র ইঙ্গিত পাওয়া যায় এই ওসমান হাদির ওপর হামলার ঘটনায়, কাজেই এই 3 দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সেখানে দাঁড়িয়ে নাহিদ ইসলাম তখন অভিযোগ করে বলেন যে জুলাই অভ্যুত্থানের পর থেকেই কিছু লোক এই অভ্যুত্থানকে খাটো করার জন্য নানা অপতৎপরতা চালিয়ে আসছে, সুসংগঠিতভাবে জুলাইয়ের বিরুদ্ধে ক্যাম্পেইন চলছে, মিডিয়া ও প্রশাসনের নানা স্তরে এই কাজ হচ্ছে। জুলাই অভ্যুত্থান নিয়ে মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ন্যারেটিভ তৈরি করা হচ্ছে যাতে মনে হয় যারা অভ্যুত্থান করেছে তারা অপরাধ করেছে। আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে নরমালাইজ করতে নানা চেষ্টা চলছে। টিভি টক শোতে তারা নিয়মিত অংশ নিচ্ছে, প্রশাসনের বিভিন্ন জায়গায় বৈঠক করছে, বিশ্ববিদ্যালয়গুলোতে মিলিত হচ্ছে এবং আদালত প্রাঙ্গণে স্লোগান দিচ্ছে। সাম্প্রতিক সময়ে আনিস আলমগীর সহ যেই টকশো বক্তাদেরকে উল্লেখ করে পিনাকি ভট্টাচার্য অভিযোগের মুখোমুখি করছেন, কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে যাদের বিষয়ে এই তরুণ নেতারা অভিযোগ জানাচ্ছেন কিংবা এদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত এমন দাবি তুলছেন কেউ কেউ, মূলত এই টকশো বক্তারা আগস্টের পর থেকেই বলে আসছেন যে রাজনীতিকে অংশগ্রহণমূলক রাখতে হবে, মানে নির্বাচন এবং রাজনীতি দুটোতেই সকল দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তারা অনেকেই মবের বিরুদ্ধে তীব্র বক্তব্য রেখেছেন বিভিন্ন সময়ে টকশোতে। তারা বলেছেন যে ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে এই যে ফ্যাসিস্টের দোসর বা ফ্যাসিস্টদের বাসভবন বলে, স্থাপনা বলে, শিল্প প্রতিষ্ঠান বলে
এতে ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটতরাজ এগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, কারণ তাহলে এর পাল্টা প্রতিশোধ আবার ক্ষমতার পালাবদল হলে দেখতে হতে পারে। এ ধরনের কথা বলে তারা বিভিন্ন সময় তরুণ বক্তাদের রোষের শিকার হয়েছেন এবং বিভিন্ন ক্ষেত্রে তারা তাদের বক্তব্য নিয়ে ভাইরালও হয়েছেন। কাজেই ধারণা করা যায় যে এগুলোকেই জুলাই আগস্ট আন্দোলনের বিরোধী বক্তব্য হিসেবে চিহ্নিত করছেন নাহিদ ইসলামেরা এবং এগুলোকেই আওয়ামী বয়ান, আওয়ামী ন্যারেটিভ উৎপাদনের চেষ্টা বলেও চিহ্নিত করা হচ্ছে এবং সে কারণে যারা এ ধরনের ভিন্ন মতের প্রকাশ ঘটাচ্ছেন বা ঘটানোর সাহস করছেন টক শোতে গিয়ে, তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার আহ্বান জানাচ্ছেন পিনাকি ভট্টাচার্য সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ব্যক্তিরাই। নাহিদ ইসলাম 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে স্মৃতিসৌধে ফুল দিতে গিয়েও একই কথা বলেছেন। তিনি বলেন যে কিছু বুদ্ধিজীবী জুলাই গণহত্যার পক্ষে সম্মতি তৈরি করছে। সেক্ষেত্রে তিনি বলেন যে বিগত সরকারের সময় যেমন বুদ্ধিজীবী ও সুশীল সমাজের একটি অংশ আওয়ামী লীগের মতাদর্শ উৎপাদন করে ফ্যাসিবাদের পক্ষে ভূমিকা রেখেছেন, এখনো গণমাধ্যমে তারা একই ধরনের ভূমিকা রাখছেন। গণঅভ্যুত্থানকে নস্যাৎ করতে এর প্রতিচ্ছবি ও নেতৃত্বকে লক্ষ্য করে হত্যার চেষ্টা চলছে এবং এই বয়ানগুলো তাদেরকে হত্যাযোগ্য করে তুলছে, তাদের ওপর হামলাকে জায়েজ করছে, এমনটা মতামত এই তরুণ নেতাদের। সাম্প্রতিক সময়ে কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট, আন্তর্জাতিক সাংবাদিকদের সুরক্ষার, সাংবাদিক অধিকার রক্ষার আন্তর্জাতিক সংগঠন সিপিজে বিশ্ব মানবাধিকার দিবসে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে এক চিঠি লিখে উদ্বেগ প্রকাশ করেন যে বাংলাদেশে 15 মাসের বেশি সময় ধরে প্রায় ফারজানা রূপা, শাকিল আহমেদ, মোজাম্মেল বাবু, শ্যামল দত্তের মতো সিনিয়র সাংবাদিকদেরকে আটক রাখা হয়েছে, তাদের বিরুদ্ধে অনেকগুলো করে হত্যা মামলা দেওয়া হয়েছে, তাদের কোনো জামিন হচ্ছে না এবং জেলখানায় তারা যথাযথ চিকিৎসা, খাবার কিছুই পাচ্ছেন না, এমনকি একটা মানবেতর পরিস্থিতিতে তাদেরকে আটকে রাখা হয়েছে এবং এসব হত্যা মামলা যেহেতু ভিত্তিহীন, সাংবাদিকরা কেউই হত্যার সঙ্গে জড়িত ছিলেন না, কাজেই তাদেরকে যাতে জামিন দেওয়ার ব্যবস্থা করতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে উদ্যোগ নেন। আন্তর্জাতিক এই সংগঠনটি সেই দাবি জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিঠি লিখেছিল। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম ডয়েচে ভ্যালের প্রশ্নের উত্তরে এই প্রসঙ্গে বলেছেন যে সাংবাদিক মুক্তির বিষয়ে প্রধান উপদেষ্টার কিছু করার নাই, কারণ বাংলাদেশে আইন তার নিজস্ব গতিতে চলে এবং যেহেতু সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ তদন্ত পর্যায়ে আছে এবং তাদের বিরুদ্ধে মামলাগুলো করেছেন জুলাই আগস্টের ভিকটিমরা, কাজেই এই হত্যা মামলাগুলোর বিষয়ে সরকারের কিছুই করার নাই। ডয়েচে ভ্যালে লিখছে যে সাংবাদিক শাকিল আহমেদ এবং ফারজানা রূপার আইনজীবী সৈয়দ মামুন মাহবুব বলেছেন যে শাকিল ও রূপার বিরুদ্ধে সব মামলাই হত্যা মামলা, কিন্তু ওইসব হত্যার সাথে তাদের দূরতম সম্পর্কও নাই। হতে পারে তারা গত সরকারের পক্ষে কাজ করেছেন, সরকারের প্রশংসা করেছেন, সাংবাদিকের যে দায়িত্ব ক্ষমতাকে প্রশ্ন করা তা তারা করেননি, তবে সেটার বিচারে তো নতুন আইন লাগবে, সেই আইন তো নাই, আর এখনো তো অনেকেই দালালি করছেন। এই প্রশ্নটাই আসলে আনিস আলমগীর সহ টকশোতে বক্তা হিসেবে যাদেরকে নির্দিষ্ট করা হয়েছে যে যারা নাকি হাদির মতো জুলাই আগস্টের নেতাদেরকে নাকি হত্যাযোগ্য করে তুলছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে একরকমের সরব আলাপ উঠেছে, তারা তুলছেন যে যেই চর্চাগুলো এখন করা হচ্ছে, এই যে সাংবাদিকরা কোনো এক সরকারের পক্ষে কাজ করেছেন, যথাযথভাবে বিরোধিতা করেন নাই, এমন অভিযোগ তুলে তাদেরকে যে ঢালাও হত্যা মামলা দিয়ে মাসের পর মাস আটকে রাখা হচ্ছে বা বিভিন্ন জনকে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেওয়া হচ্ছে টকশোতে কথা বলবার জন্যে, এর জের আগামীতেও ক্ষমতার পালাবদল ঘটে গেলে আবারও দেখা যাবে এই কথাগুলো তুলেই সম্ভবত আনিস আলমগীর সহ এই ব্যক্তিরা অজনপ্রিয় হয়ে উঠেছেন একটি পক্ষের চোখে। এখন দেখা যাক বাংলাদেশের গোয়েন্দা পুলিশ ডিবি প্রধান, যিনি কিনা আনিস আলমগীরকে জিম থেকে তার কার্যালয়ে তুলে নিয়ে গেছেন জিজ্ঞাসাবাদের জন্য বা তার সঙ্গে আলাপ করবার জন্য, তিনি ওসমান হাদির হত্যার সঙ্গে কিংবা জুলাইয়ের আন্দোলনের নেতৃত্ব দানকারী তরুণদেরকে হত্যাযোগ্য করে তুলবার সঙ্গে আনিস আলমগীরের কি যোগসূত্র খুঁজে পান। যোগসূত্র খুঁজে না পেলে আনিস আলমগীর কি ডিবি প্রধানের সঙ্গে কথা বলার পরেই বাড়ি ফিরতে পারেন, নাকি তবুও আনিস আলমগীরের বিরুদ্ধে
কোনো একটা মামলা প্রস্তুত করা হয়। এই সবই এখনো অনিশ্চিত। তবে নিশ্চিতভাবেই ডিবি কার্যালয়ে তুলে নিয়ে যাওয়া এবং তার মাধ্যমে একটা শিক্ষা প্রদানের প্রচেষ্টা প্রায়শই ডিবি কার্যালয়ে ঘটছে। এই নভেম্বরের শেষেও এক সাংবাদিক এবং ব্যবসায়ীকে 10 ঘন্টার বেশি সময় ধরে আটক রেখে তারপর কোনো মামলায় আটক বা গ্রেফতার না দেখিয়েই বাড়িতে চলে যেতে দেওয়া হয়েছিল। কিন্তু একটা আতঙ্ক, একটা ভয় নিশ্চয়ই তাতে সৃষ্টি হয়। বাংলাদেশে ইউনূস সরকার একদম বেড়ে খেলছে, ব্রিজের মধ্যিখানে এসে 4 ছক্কা মারছে। আর 4 ছক্কা মারতে গিয়ে কখন যে ক্যাচ আউট হবে সেটা কিন্তু চিন্তা করতে পারছে না। কিন্তু মাঝে মাঝে কিন্তু বাউন্সার ফাউন্সার পড়ছে। এই বাউন্সার কি পড়ছে আর কোনগুলো সুইং বল আসছে সেগুলো নিয়ে আমি সন্ধ্যেবেলা ব্যাখ্যা করব। কিন্তু গতকালকে আমাদের বাংলাদেশে যে ভারতের রাষ্ট্রদূত, হাই কমিশনার, রাষ্ট্রদূত বলবো না, হাই কমিশনার, আচ্ছা অনেকে আমাকে প্রশ্ন করেন হাই কমিশনার এবং হাই কমিশন এবং এমবেসির মধ্যে তফাৎটা কি। দেখুন, আমি তফাৎটা আপনাদের একটু পরিষ্কার করে দিই। সেটা হচ্ছে ইংরেজ শাসিত যে সমস্ত দেশগুলো ছিল সেই দেশগুলো যখন স্বাধীনতা পায় তারা সব হাই কমিশন বলে এদেরকে, আর যেগুলো ব্রিটিশ আধিপত্যের বাইরে ছিল সেগুলো হচ্ছে এমবেসি। ফলে দেখবেন সব সময়তে ভারত, পাকিস্তান, বাংলাদেশ যাদের এই রয়েছে যেগুলো ইংরেজ শাসিত ছিল সব কিন্তু হাই কমিশন বলে। ওই কারণে বাংলাদেশও তাদেরকে হাই কমিশন বলে। তো এই হাই কমিশনার আমাদের যিনি আছেন এখন, প্রণয় ভার্মা, তাকে ডেকে এখন একটা প্রতিবাদ জানিয়েছে যে শেখ হাসিনা ভারতবর্ষে বসে উস্কানিমূলক মন্তব্য করছেন, তাতে বাংলাদেশ একটুখানি অস্থির হচ্ছে, এগুলো অবিলম্বে বন্ধ করতে হবে। কিভাবে? তুই কে উড়ে এসে জুড়ে বসেছিস তোরা? একটা অবৈধ সরকার, তোরা আবার ভারতবর্ষের মতো বৃহৎ গণতান্ত্রিক দেশকে তোরা আবার জ্ঞান দিবি? দেশের মানুষকে ভুল বুঝিয়ে তাদেরকে একেবারে ভিখারি রাষ্ট্র পরিণত করে এখন বড় বড় কথা হচ্ছে। যাই হোক, আমার মনে হয় ভারতবর্ষ তো আর এই ভাষায় কথা বলতে পারে না, কিন্তু ভারতবর্ষ কূটনৈতিক ভাষায় তার জবাব দিয়েছে। আমাদের এখানে কাগজ যেটা বেরিয়েছে, হাসিনাকে নিয়ে ঢাকার অভিযোগ ওড়ালো দিল্লি। কি লিখেছে আমি আপনাদের, এতে তো লজ্জা শরম নেই। কূটনীতির ভাষাও বোঝে না, কূটনীতিতে জুতো মারা যায় সেটাও বোঝে না। তো সেটা যেটা লেখা হয়েছে, নয়াদিল্লি ও ঢাকা, 14 ডিসেম্বর, আওয়ামী লীগ নেত্রী তথা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে উস্কানিমূলক মন্তব্য করছেন, আজ অভিযোগ করেছেন বাংলাদেশের বিদেশ মন্ত্রক। এইসব অভিযোগ নিয়ে বিদেশ মন্ত্রক ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছিল। আজ বাংলাদেশের বিদেশ মন্ত্রক বিবৃতিতে বলেছে, ভারতে বসে শেখ হাসিনা যেভাবে সমর্থকদের নানা সন্ত্রাসমূলক কর্মকাণ্ডের নির্দেশ দিচ্ছেন তা নিয়মিত উস্কানিমূলক মন্তব্য করছেন, তা বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। তোদের গণতন্ত্রের গ নেই, তোরা গণতন্ত্র মারছিস। পাল্টা জবাব দিতে গিয়ে সময় নেয়নি সাউথ ব্লক। ঢাকার অভিযোগ প্রত্যাখ্যান করে ভারতের বিদেশ মন্ত্রক বলেছে, বন্ধু প্রতিদিন বাংলাদেশের স্বার্থবিরোধী কোনো কাজে ভারতীয় ভূখণ্ডকে ব্যবহার করতে দেওয়া হয় না। আমরা আশা করি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা নিশ্চিত করবে, শান্তিপূর্ণ নির্বাচন এবং অবাধ এবং ইনক্লুসিভ নির্বাচনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করবে। এখন এই যে কূটনৈতিক ভাষায় যে পরিষ্কার জবাবটা যেটা দেওয়া হয়েছে, 4 লাইনের জবাব হলো, এটা কিন্তু 40 লাইনের কথা বলে যে তোমরা আগে নিজেদের গণতন্ত্র ফেরাও, শান্তিমূলক অন্তর্ভুক্তিমূলক আগে নির্বাচনের ব্যবস্থা করো, নিয়ে বিদেয় হও, তারপর ভারতবর্ষ বুঝে নেবে। আর আমি দিল্লি ঘুরে এসে আমি যা বুঝলাম, তাতে শেখ হাসিনা হচ্ছে ভারতের ট্রাম্প কার্ড। ট্রাম্প কার্ড, এই ট্রাম্প কার্ড দিয়ে কিন্তু ভারতবর্ষ খেলছে। সারা পৃথিবীকে একত্র করে এখনো কিছুই দেখেননি। এই যে বাউন্সার 2-4টে ইনসুইং আউটসুইং দেখছেন না, এটা এমন কিছু নয়। ওই আমাদের যখন সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল তখন প্রথম যখন গুলিয়ে দিয়েছিল, ফুল ফ্লেজের যখন হয়নি, তখন এই ইনসুইং আউটসুইং, তখন বাউন্সার বেড়েছিল। এইবার যখন দেখবেন, আমি বিকেলে বলবো
যে কখন কখন আপনার ওখানে পিনাকাগুলো পড়বে, আকাশগুলো পড়বে, তখন দেখবেন কাহি মধুসূদন রাও উঠে গেছে। আসলে আপনারা বাংলাদেশের মানুষকে সমস্ত আপনারা ভুলভাল বুঝিয়ে রাখেন। এই যে আমার ভিডিওর তলায় যারা দেখবেন, যারা একদম উল্টো পাল্টা কমেন্ট করে থাকেন, তারা হচ্ছে এই সরকারের অংশ। তারা এই সত্যিগুলোকে চাপার জন্য তারা কখনো গুজববাজ, কখনো ঢপবাজ, কখনো মিথ্যেবাদী, কখনো চাপাবাজ, এই সমস্ত তকমা দিয়ে রেখে দেয়। আসলে এদের কাজ হচ্ছে যে সত্যি কথাটা আছে সেই সত্যি কথাটাকে ঢেকে রেখে দাও। এরা হচ্ছে এই অবৈধ সরকারের অংশ, এদেরকে চিড়ে রেখে দিন। এই অবৈধ সরকারকে যখন উৎখাত করা হবে, এদের তখন যেন নামও নিশান দেশে না থাকে, এর দেশ থেকে তাড়িয়ে দিন। আমি বলছি না মারধর করুন, দেশ থেকে তাড়িয়ে দিন, বিতাড়িত করুন। এরা থাকলে ভারতবর্ষ পেবে বাংলাদেশ কোনো দিন সুস্থির হবে না, বাংলাদেশের উন্নতি হবে না, বাংলাদেশ একটা সুশৃঙ্খল রাষ্ট্রে পরিণত হবে না, এবং বাংলাদেশের মানুষের দেশপ্রেম গড়ে উঠবে না। এরা বলে দেশপ্রেম গড়ে উঠতে দেবে না। এরা সব ইউরোপ সরকারপন্থী, এবং সমস্ত চ্যানেলে গিয়ে আমি দেখি তো প্রত্যেকটা চ্যানেলে এই একই দেখি, ওই এবিসিডি, তারপরে XYZ, হ্যান ত্যান, এই সমস্ত নাম দিয়ে কেউ করবে না, নাম দিয়ে কেউ করে না, আর দিলে হিন্দু নাম ব্যবহার করে। এরা এত বড় বদমাইশ এবং এত বড় ভীতু যে নিজেদের নামটাটুকু বলতে ভয় পায়। তো হারামজাদা, তোরা কি করবি? ভারতবর্ষের মতো একটা বৃহৎ দেশকে তোরা ওই শুধু চাপাবাজ আর ঢপবাজ বলে তোরা আটকে রাখতে পারবি? যেদিনকে চাপাবাজ ঢপবাজ যাদেরকে বলছিস, তারা যেদিনকে সত্য প্রমাণিত হয়ে যাবে, সেদিনকে তো অস্তিত্ব থাকবে না, অস্তিত্ব থাকবে না। আর সেটা খুব বেশি দূরে নয়। এই যে মধ্যিখানে আংলিবাজি করে যাচ্ছে না ইউনূস সরকার, আর আপনারা এই আংলিবাজির জবাবটাকে খুব শিগগির পাবেন। মানুষের সহ্য করার ক্ষমতা তো খুব অনেক অসীম নয়। ভারত একটা টাইম অব্দি সহ্য করেছে, এখনো কিছুটা হলেও সহ্য হচ্ছে। এর মধ্যে টাকা পয়সা যা দিচ্ছেন তার মধ্যে কিছুটা চাল ডাল আপনার কাছে যাচ্ছে। সেটা হচ্ছে কি, বাংলাদেশের বৃহৎ অংশ মানুষের কথা ভেবে। এই আপনাদের কথা ভেবে না। আপনারা যদি ভুকা মরে যান, ভারতবর্ষের কিচ্ছু যায় আসে না, আমার কিন্তু যায় আসে না। আমি তো দুহাত তুলে নাচবো, পিকনিক করতে যাবো আর একটা। এই আপনাদের মতো মানুষেরা যারা এই কমেন্টে লেখেন, তারা হচ্ছে সব ইউরোপ সরকারের দলে নাম লেখানো। তা আপনারা যদি নিকেশ হয়ে যান, তাহলে আমার থেকে খুশি আর কিছু কেউ হবে না। আপনাদের সময় আসছে খুব শিগগির, আমি সেটা বিকেলবেলাতে বলবো। তবে এই যে বেড়ে খেলার, ইউনূসের বেড়ে খেলার যে আমি এটা দেখছি, প্রবণতা দেখছি, যে বেড়ে খেলা কিন্তু শেষ হয়ে যাবে। আর একটা খবর আমি নিশ্চিত আপনাদের করে দিতে পারি, যে ইউনূস পালাতে পারবে না। এদিক ওদিক ফাঁক ফোকর দিয়ে কেউ হয়তো পালিয়ে দিয়ে গেল, কিন্তু ইউনূসকে কোনো ছাড় দেওয়া হবে না, এটা আমি আপনাদেরকে নিশ্চিত করছি। আমি দিল্লি 3 দিন ঘুরে এসে বিভিন্ন দপ্তরে আমি ঘুরে যা খবরটা পেয়েছি, যা ইঙ্গিতটা পেয়েছি, ইউনূস ছাড় পাবে না। ইউনূসের মতো একটা আন্তর্জাতিক অপরাধী, তাকে ভারতবর্ষ কখনো ছেড়ে দেবে না। তাকে শেখ হাসিনার হাতে তুলে দেওয়া হবে। তিনি প্রধানমন্ত্রী হিসেবেই ফিরবেন। ফিরে তিনি ওই নির্বাচনে যাওয়ার আগে তিনি একটা লম্বা একটা কেস ফাইল তৈরি করে